মোমবাতির আলোয় ডাকা হয়েছিল তাকে, আর সে এসেছিল। কিন্তু সমস্যা হলো, যাকে ডাকা হয়েছিল সে আর ফিরে যায়নি। আর পাঞ্জাবের সেই বাঁশবাগানে রাতের পর রাত যে কান্নার শব্দ ভেসে আসত, সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে পুরো গ্রামের মানুষ যা দেখেছিল তা দেখে তাদের বিশ্বাস হয়েছিল মৃত্যুর পরেও কিছু মানুষ ফিরে আসে। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 141-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে, আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। সেই আসর যেখানে যুক্তির দরজা বন্ধ হয়ে যায় আর অনুভূতির জানালা খুলে দেয় এমন এক জগৎ যেটা আমাদের চারপাশেই আছে, অথচ দিনের আলোয় আমরা দেখতে পাই না। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন দুটি ঘটনা যা শুনলে আপনার বুকের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে, ঘাড়ের পেছনটা শিরশির করবে, আর রাতের একাকিত্বে মনে হবে এই ঘরে কি শুধু আমিই একা আছি। প্রথম ঘটনা এসেছে ভারতের উত্তরাঞ্চল থেকে, হিমাচলের সীমানা ঘেঁষা হরিয়ানার একটি প্রত্যন্ত গ্রাম থেকে। সেখানে কিছু তরুণ মিলে মোমবাতি জ্বালিয়ে বিশেষ আচার পালন করে ডেকেছিল এমন কিছুকে যাকে একবার ডাকলে আর ফেরানো যায় না। আর দ্বিতীয় ঘটনা পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামের কবরস্থান ঘেঁষা বিশাল বাঁশবাগান থেকে, যেখানে একের পর এক ঘটনা ঘটেছে এবং যা পুরো গ্রামের মানুষকে দিনের বেলাতেও ভয়ে কাঁপিয়ে রেখেছে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডের লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 141-এর প্রথম ঘটনা, হরিয়ানার সেই অভিশপ্ত রাতের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়াজ হোসেন। হরিয়ানার হিসার জেলার একটি ছোট শহরের বাসিন্দা, বয়স তার 27, পেশায় গ্রাফিক ডিজাইনার, ঘরে বসে ফ্রিল্যান্সিং করেন। শান্ত স্বভাবের মানুষ, ভূতপ্রেত নিয়ে তার আগ্রহ ছিল, তবে বিশ্বাস ছিল না। বলতেন, যা দেখিনি তাতে ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু 2024 সালের শীতের এক রাতে হরিয়ানার সেই ছোট্ট শহর থেকে 5 কিলোমিটার দূরের একটি পুরনো হাভেলিতে যা ঘটেছিল, তারপর থেকে রিয়াজ আর কখনো সেই কথা বলেননি। অসংখ্য ধন্যবাদ রিয়াজকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রিয়াজের ভাষায় বলছি, ঠিক যেভাবে তিনি রাতের পর রাত আমাকে বিস্তারিত জানিয়েছেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি যখন থেকে মনে করতে পারি আমাদের এলাকায় একটা কথা চালু ছিল। হিসার জেলার বাইরে একটা পুরনো হাভেলি আছে, মোহনলাল শেঠের হাভেলি, কমপক্ষে 200 বছরের পুরনো। মোহনলাল শেঠ নামে কোনো এক ব্যবসায়ী এটা বানিয়েছিলেন বলে শোনা যায়। তারপর থেকেই হাভেলিতে কতজন কতভাবে মারা গেছে তার হিসেব নেই। গত 50 বছরে হাভেলিটা একেবারে পরিত্যক্ত, কেউ থাকে না সেখানে, ভেতরে ঢোকার সাহস করে না। গ্রামের মানুষ বলে সন্ধ্যার পর হাভেলির দ্বিতীয় তলায় আলো জ্বলে, কিন্তু ওই তলায় কোনো বিদ্যুৎ সংযোগ নেই। জানালার পর্দা নড়ে, যদিও পর্দা কবেই পচে গেছে। আর মাঝরাতে হাভেলির ভেতর থেকে মোমবাতির গন্ধ আসে। এই কথাগুলো আমি শুনেছি, কিন্তু কখনো বিশ্বাস করিনি। তখন আমার বয়স 27, ফ্রিল্যান্সিং করতাম। আমার 3 বন্ধু, সামির, দিব্যেন্দু আর কমল, 4 জনেই একই এলাকার, বয়সে কাছাকাছি। আমরা 4 জন মিলে মাঝে মাঝে রাতে বসতাম, কথা বলতাম, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতাম। সেই রাতগুলো ছিল শীতের, ডিসেম্বর মাস, 2024 সাল। সামির ছিল আমাদের মধ্যে সবচেয়ে সাহসী আর সবচেয়ে বেশি ঝুঁকিপ্রিয়। সে সব সময় নতুন কিছু করতে চাইত। ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছিল, উইজা বোর্ড, স্পিরিট কলিং, ক্যান্ডেল রিচুয়াল, এই ধরনের বিষয়গুলো নিয়ে তার অদ্ভুত আগ্রহ ছিল। ডিসেম্বরের এক রাতে সামির তার ঘরে বসেছিলাম। রাত তখন প্রায় 10টা, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামির হঠাৎ বলল, একটা কাজ করি? আমরা তাকালাম। সামির বলল, মোহনলাল শেঠের হাভেলিতে যাই, ওখানে ক্যান্ডেল রিচুয়াল করব। দিব্যেন্দু বলল, মানে কি? সামির বলল, আমি ইউটিউবে দেখেছি 5টা কালো মোমবাতি জ্বালাতে হয়, একটা বৃত্তের মধ্যে বসতে হয়, তারপর একটা নির্দিষ্ট নাম 3 বার ডাকতে হয়। যদি সত্যিই কিছু থাকে সে সাড়া দেবে। আমি বললাম, এটা বাজে কথা, ভিডিও দেখে ভূত ডাকা যায় না। সামির হাসল, তাহলে যেতে সমস্যা কি? যদি কিছু না থাকে তাহলে কিছুই হবে না, সাহস থাকলে চলো। সেই সাহস থাকলে কথাটা কাজ করল। কমল বলল, চলো। দিব্যেন্দু বলল, আমিও। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু একা থাকতে ভালো লাগলো না। রাত 10:30টায় আমরা 4 জন বেরোলাম। সামির ব্যাগে নিয়েছিল 5টা কালো মোমবাতি। ইন্টারনেটে পড়েছিল কালো মোমবাতি নাকি আত্মাকে আকৃষ্ট বেশি করে।
সাথে লাইটার, একটা ছোট চক পিস। হাভেলিতে পৌঁছতে লাগলো আধ ঘন্টা। পথটা মাঠের মধ্যে দিয়ে। শীতের রাতে মাঠে কুয়াশা নেমেছে। টর্চের আলোয় পথ দেখতে হচ্ছিল। দূর থেকে হাভেলির আকৃতি দেখা যাচ্ছিল। কালো আকাশের বিপরীতে একটা বিশাল ভাঙাচোরা কাঠামো। হাভেলির সামনে পৌঁছে প্রথমেই অনুভূতিটা পেলাম। এই জায়গাটা অদ্ভুত। মানে আপনি যদি কোনো পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়ান, একটা মৃত নিস্তব্ধতা থাকে সেখানে। কিন্তু হাভেলির সামনে দাঁড়িয়ে মনে হলো এই জায়গা নিস্তব্ধ নয়, এখানে কিছু একটা আছে। যেন বাতাসটা একটু ভারী, শ্বাস নিতে একটু বেশি কষ্ট হচ্ছে। দিব্যেন্দু বলল, ভেতরে ঢুকবো? সামির বলল, হ্যাঁ, আর ঢুকে পড়ল। হাভেলির প্রধান দরজা অনেকটা ভাঙা, একটা পাল্লা পড়ে আছে, আরেকটা কোনো মতে দাঁড়িয়ে। ভেতরে ঢুকে দেখলাম একটা বড় উঠান। উঠানের চারদিকে ঘরগুলো। ছাদ অনেক জায়গায় ভেঙে গেছে। দেওয়ালে শেওলা, আগাছা। মাঝরাতের আকাশের চাঁদের আলো উঠানে পড়েছে, অদ্ভুত এক ছবি তৈরি করছে। সামির বলল, এই উঠানেই করব। সে ব্যাগ থেকে চক পিস বের করল। উঠানের মাঝখানে একটা বৃত্ত আঁকল। বৃত্তের মধ্যে 5টা মোমবাতি 5 কোণায় রাখল। বলল, এখন সবাই বৃত্তের বাইরে বসো, আর কেউ কথা বলবে না। আমরা 3 জন বৃত্তের বাইরে পাশাপাশি বসলাম। সামির এক এক করে 5টা মোমবাতি জ্বালালো। কালো মোমবাতির শিখাটা একটু অদ্ভুত, সাধারণ মোমবাতির মতো উজ্জ্বল নয়, একটু নীলাভ আভা আছে। 5টা মোমবাতি জ্বলে উঠতেই উঠানের পরিবেশটা বদলে গেল। মানে সেই একই জায়গা, একই আকাশ, একই ভাঙা দেওয়াল, কিন্তু 5টা কালো মোমবাতি জ্বলতেই মনে হলো উঠানটা একটু আলাদা হয়ে গেছে। ছায়াগুলো গাঢ় হয়ে গেছে, বাতাসটা থেমে গেছে। সামির বৃত্তের বাইরে বসল, চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে গম্ভীর কণ্ঠে বলল, মোহনলাল, মোহনলাল, মোহনলাল। প্রথম ডাকে কিছু হলো না, দ্বিতীয় ডাকে কিছু হলো না, কিন্তু তৃতীয় ডাকের পরে হঠাৎ 5টা মোমবাতির শিখা একসাথে কেঁপে উঠল তীব্রভাবে, যেন একটা বড় বাতাস এসে স্পর্শ করল। কিন্তু বাতাস নেই। আমি কমলের দিকে তাকালাম। কমলের মুখ শক্ত হয়ে গেছে। দিব্যেন্দু ঢোক গিলল। মোমবাতির শিখা স্থির হল। কিন্তু এই মুহূর্তে উঠানের উত্তর দিকের কোণে একটা ছায়া দেখলাম। ছায়াটা মানুষের আকৃতির, কিন্তু একটু লম্বা, স্বাভাবিক মানুষের চেয়ে একটু বেশি লম্বা। মাথাটা একটু ঝোঁকে আছে। আমি নিশ্চিত ছিলাম এই ছায়া আগে ছিল না। সমীর এখনো চোখ বন্ধ করে আছে। দিব্যেন্দু সেই ছায়া দেখে আমার হাত চেপে ধরল। কমলও দেখেছে, তার মুখ ফ্যাকাশে। আমি ফিসফিস করে বললাম, সমীর। সমীর চোখ খুলল না, বলল, কথা বলো না। আমি বললাম, সমীর, কোনটা দেখ। সমীর চোখ খুলল, উত্তরের কোণের দিকে তাকালো, তারপর একটু ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে সরে যেতে চাইল না। সমীর বলল, স্বাভাবিক থাকো। বৃত্তের ভেতরে যতক্ষণ মোমবাতি জ্বলছে আমরা নিরাপদ। ছায়াটা এখন নড়ছিল না, হাঁটছিল না, কিন্তু আকৃতিটা একটু পরিবর্তন হচ্ছিল। মাথাটা একবার বাম দিকে হেলল, একবার ডান দিকে, যেন কেউ জিজ্ঞাসু ভঙ্গিতে আমাদের দিকে দেখছে। তারপর হঠাৎ ছায়াটা এগিয়ে আসতে শুরু করল, ধীরে ধীরে কিন্তু স্পষ্ট। উঠানের উত্তরের কোণ থেকে আমাদের দিকে আসছে। দিব্যেন্দু উঠে পড়তে গেল। সমীর বলল, বসো, বৃত্ত না ভাঙলে ক্ষতি নেই। কিন্তু দিব্যেন্দু বসতে পারল না। ছায়াটা এগিয়ে আসতে দেখে সে উঠে দৌড় দিল, বৃত্তের পাশ দিয়ে ছুটে গেল। তার পায়ে চক দিয়ে আঁকা বৃত্তের একটা অংশ মুছে গেল। সেই মুহূর্তে 5টা মোমবাতির মধ্যে একটা নিভে গেল, আর উঠানের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। এত বেশি ঠান্ডা যে আমার হাত অসাড় হয়ে গেল মুহূর্তে। সমীর বলল, দিব্যেন্দু বৃত্ত ভেঙেছে। কমল বলল, চলো সরে পড়ি। সমীর বলল, মোমবাতি নেভাতে হবে, নেভানো ছাড়া যাওয়া ঠিক হবে না। সে উঠে গেল বৃত্তের দিকে, মোমবাতি নেভাবে বলে এগোলো। কিন্তু ঠিক তখনই সেই ছায়াটা, যেটা এগিয়ে আসছিল, হঠাৎ থামল। তারপর ছায়াটা যেন একটু বড় হলো। আকৃতিটা আগে মানুষের মতো ছিল, এখন একটু ছড়িয়ে গেল, যেন আরও জায়গা নিচ্ছে। আর তখনই হাভেলির 2য় তলা থেকে একটা শব্দ এলো, জানালা খোলার শব্দ। আমরা উপরে তাকালাম। 2য় তলায় একটা জানালা, পুরনো কাঠের জানালা, সেটা ধীরে ধীরে খুলে যাচ্ছিল। সেই জানালায় কোনো আলো নেই, ভেতরে পুরো অন্ধকার।
কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা আকৃতি, একটু মাথার আকৃতির মতো, যেন সরাসরি আমাদের দিকে তাকিয়ে আছে। কমল ততক্ষণে দৌড় শুরু করে দিয়েছে। সমীর মোমবাতির কাছে পৌঁছে হাত দিয়ে একে একে নেভাতে শুরু করল, কিন্তু 4টা নেভানোর পরে পঞ্চমটায় যখন হাত দিল, মোমবাতি নিভল না। ফু দিল, নিভল না, আবার ফু দিল, নিভল না। এবার সমীর হাত দিয়ে ঢেকে নেভানোর চেষ্টা করল, শিখা নিভল না, বরং সমীর চিৎকার করে উঠল। আমি ছুটে গেলাম, সমীরের হাত দেখলাম, হাতের তালুতে একটা দাগ, লাল গোলাকার, যেন আগুনে পুড়েছে, কিন্তু সে তার হাত শিখার উপরে রেখেছিল। শিখা স্পর্শ করেনি। হাত সরিয়ে নিল, আর ঠিক তখনই পঞ্চম মোমবাতি নিজে থেকে নিভে গেল। উঠান অন্ধকার হয়ে গেল। আমরা দুজন দৌড় দিলাম। হাভেলির বাইরে বেরিয়ে মাঠের মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে পেছনে একবারও তাকালাম না। কমল আর দিব্যেন্দু অনেক আগেই চলে গেছে। রাস্তায় পৌঁছে থামলাম। সমীরের হাতের দাগটা তখনও লাল, এবং আমি লক্ষ্য করলাম দাগটার আকৃতি একটু অদ্ভুত, গোলাকার, কিন্তু মাঝখানে একটু ক্রুশের মতো চিহ্ন। পরের দিন সকালে সমীর ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখলেন, বললেন জ্বালা পোড়া ক্ষত, আগুন বা গরম কিছুর সংস্পর্শে আসলে এরকম হয়। কিন্তু সমীর জানে সে আগুন ছোঁয়নি। সেই দাগ সপ্তাহখানেক ছিল, তারপর চলে গেল। কিন্তু ঘটনা সেখানেই শেষ হলো না। পরের রাত থেকে শুরু হলো আসল সমস্যা। সমীর রাতে ঘুমাতে পারছিল না। সে বলতো রাতে ঘুম ভেঙে গেলে দেখত তার ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে, ঠিক সেই আকৃতি, মাথাটা একটু ঝুঁকানো। প্রথমে ভেবেছিল চোখের ভুল, ঘুম থেকে উঠলে এরকম হয়, কিন্তু ছায়াটা সরে যাচ্ছিল না। মিনিটের পর মিনিট সেখানে দাঁড়িয়ে থাকত। দিব্যেন্দু বলল সে রাতে বাথরুমে যেতে পারছে না, মনে হচ্ছে কেউ পেছনে আছে। কমল বলল সে সিঁড়িতে পায়ের শব্দ শুনছে রাতে, কিন্তু উঠে দেখলে কেউ নেই। আমি একটা জিনিস লক্ষ্য করলাম। আমার ল্যাপটপে সেই রাতে কিছু ছবি তুলেছিলাম মোবাইলে। পরের দিন সেই ছবিগুলো দেখতে গেলাম। হাভেলির উঠানের ছবিতে 5টা মোমবাতি জ্বলছে স্পষ্ট, কিন্তু ছবির এক কোণে, সেই উত্তরের কোণে, একটা অবয়ব। আমি ছবিটা জুম করলাম। অবয়বটা স্পষ্ট নয়, কিন্তু একটা মানুষের আকৃতি, লম্বা, মাথাটা ঝোঁকানো, আর সবচেয়ে অদ্ভুত জিনিস, অবয়বটার হাত দুটো বাড়ানো আমাদের দিকে। আমি ছবিটা ডিলিট করলাম, কিন্তু পরের দিন সকালে ল্যাপটপ খুলতেই দেখলাম ছবিটা আবার আছে। আমি আবার ডিলিট করলাম, পরের দিন আবার। 3 দিন এভাবে চলল। তখন আমরা 4 জন একসাথে গেলাম আমাদের এলাকার এক বয়স্ক মানুষের কাছে। তার নাম রশিদ মিয়া, বয়স 75-এর কাছাকাছি। এলাকায় তার একটা বিশেষ মর্যাদা আছে। কঠিন পরিস্থিতিতে মানুষ তার কাছে যায়। রশিদ মিয়া আমাদের কথা শুনলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বললেন, তোমরা একটা বড় ভুল করেছ। আমরা বললাম, কি ভুল? রশিদ মিয়া বললেন, মোমবাতি জ্বালিয়ে কাউকে ডাকলে সে আসে, কিন্তু যখন সে আসে তখন শুধু আসে না, সে একটা দাবি নিয়ে আসে। সে চায় তোমরা তাকে স্বীকার করো, আর তোমরা ডেকে পালিয়ে গেছ, এটা তাকে রাগিয়ে দিয়েছে। আমরা বললাম, কি করব এখন? রশিদ মিয়া বললেন, তোমাদের আবার সেই হাভেলিতে যেতে হবে, তবে এবার রাতে নয়, দিনের বেলা, আর গিয়ে বলতে হবে তোমরা সেখানে ভুল করে এসেছিলে, তোমাদের কোনো উদ্দেশ্য ছিল না, তোমরা ফেরত যাচ্ছ আর তাকে তার জায়গায় থাকতে বলছ। আমরা প্রশ্ন করলাম, এতেই কাজ হবে? রশিদ মিয়া বললেন, যদি সে মানুষের কথা বোঝে হবে, আর না হলে আরও কিছু করতে হবে, কিন্তু আগে এটা করো। পরের দিন দুপুরে সূর্যের আলো থাকতে থাকতে আমরা 4 জন গেলাম সেই হাভেলিতে। দিনের বেলা হাভেলিটাকে অন্যরকম লাগে, ভাঙাচোরা, পুরনো, নিস্তব্ধ, কিন্তু রাতের মতো ভারী নয়। উঠানে ঢুকলাম। সমী বলল, কোণের দিকে মুখ করে দাঁড়াও, সেই উত্তরের কোণ যেখানে রাতে ছায়া দেখেছিলাম। আমরা দাঁড়ালাম। সমীর বলল স্পষ্ট কণ্ঠে, আমরা গতকাল রাতে ভুল করে এসেছিলাম, কোনো ক্ষতি করতে আসিনি, এখন ফেরত যাচ্ছি, তুমি তোমার জায়গায় থাকো। শেষ কথাটা বলার পরে উঠানের বাতাস একটু নড়ল, একটা পাতা ঝরে পড়ল ভাঙা ছাদ থেকে। তারপর সব শান্ত। আমরা ফিরে গেলাম।
সেই রাত থেকে ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করল। সমীরের ছায়া কমে গেল, দিব্যেন্দুর পায়ের শব্দ বন্ধ হলো, কমলের অস্বস্তি গেল। আর আমার ল্যাপটপের সেই ছবি সেদিন রাতে ডিলিট করলাম, পরের দিন আর আসেনি। রিয়াজ তার ঘটনা শেষ করে বলেছিলেন, ভাই, ইন্টারনেটে অনেক কিছু দেখা যায়, কিন্তু কিছু জিনিস আছে যা খেলার মতো মনে হয়, আসলে সেটা খেলা নয়। মোমবাতি জ্বালিয়ে নাম ধরে কাউকে ডাকলে সে যদি সত্যিই আসে, তারপর কি করবে সেটা না জেনে ডাকাটা ভুল। আমরা সেই ভুলটাই করেছিলাম, আর সেই ভুলের মাসুল দিতে হয়েছে। কিন্তু রিয়াজ একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন। পরে জিজ্ঞেস করলে বললেন, সমীরের হাতে যে দাগটা হয়েছিল, সেই গোলাকার দাগ, মাঝে ক্রুশের চিহ্ন, সেই দাগ চলে গেলেও প্রতি পূর্ণিমার রাতে নাকি সেটা আবার লাল হয়ে ওঠে, হালকা, কিন্তু দেখা যায়। সমীর এই কথা কাউকে বলে না, শুধু রিয়াজ জানে। আর সমীর এখনও রাতে ঘুমানোর আগে নিজের ঘরের প্রতিটি কোণে একবার করে দেখে নেয়। এই ছিল আজকের প্রথম ঘটনা। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা পাড়ি দেব ভারতের পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামে, যেখানে একটি কবরস্থানের পাশে একটি বিশাল বাঁশ বাগান আছে। সেই বাঁশ বাগানকে ঘিরে একের পর এক এমন ঘটনা ঘটেছে যা শুনলে আপনি একা রাতে বাঁশবাগানের পাশ দিয়ে যেতে চাইবেন না। আর যাওয়ার পরিস্থিতি হলে সেই রাস্তা ছেড়ে ঘুর পথে যাবেন। দ্বিতীয় ঘটনা, পাঞ্জাবের সেই অভিশপ্ত বাঁশবাগানের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নওশাদ আলম। নওশাদ পাঞ্জাবের ফিরোজপুর জেলার একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। বয়স ৩৫, পেশায় শিক্ষক, গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান। শান্ত, বিচক্ষণ মানুষ, নিজে দেখা ছাড়া কোনো কথাই সহজে বিশ্বাস করেন না। কিন্তু ২০২৩ সালের শেষ দিক থেকে ২০২৪ সালের প্রথম ভাগ পর্যন্ত তার গ্রামে যা ঘটেছে সেটা তিনি নিজে দেখেছেন, পরিবারের মানুষ দেখেছে, গ্রামের অনেকে দেখেছে। আর তারপর থেকে সেই বাঁশবাগানের ধারে রাতে কেউ যায় না। অসংখ্য ধন্যবাদ নওশাদকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি নওশাদের ভাষায় বলছি। আমাদের গ্রামের নাম চকদারপুর, ফিরোজপুর জেলার একটা ছোট্ট গ্রাম। গ্রামে ৫০০-র মতো পরিবার, বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে। গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো কবরস্থান, আমাদের গ্রামের মুসলিম পরিবারগুলোর কবরস্থান। সেই কবরস্থান ঘেঁষে একটা বিশাল বাঁশ বাগান। কোনো এক সময় কেউ বাঁশ লাগিয়েছিল, সেটাই বছরের পর বছর ধরে বড় হয়েছে। এখন প্রায় ২ বিঘা জায়গা জুড়ে বাঁশ বাগান। দিনের বেলাতেও ভেতরে আলো কম, বাঁশের পাতা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পড়ে না। এই বাঁশবাগানকে ঘিরে আমাদের গ্রামে অনেক কথা আছে। পুরনো মানুষেরা বলেন বাগানের ভেতরে যাওয়া ঠিক নয়, বিশেষ করে সন্ধ্যের পর। কেন সেটা কেউ স্পষ্ট করে বলে না, শুধু বলে ওটা ভালো জায়গা না। বাচ্চারা সেই বাঁশবাগানের কাছে খেলতে যায় না, কেউ জোর করে পাঠালেও কান্নাকাটি করে। তারা বলে বাগানের ভেতর থেকে কেউ ডাকে। আমি এতদিন এই কথাগুলো খুব একটা গুরুত্ব দিইনি, মনে করেছিলাম গ্রামের মানুষের কুসংস্কার। কিন্তু ২০২৩ সালের নভেম্বর থেকে যা শুরু হলো, তারপর আর সেই কথা মুখে আনতে পারিনি। ঘটনার শুরু হয়েছিল করিম চাচার সাথে। করিম চাচা আমাদের গ্রামের বয়স্ক মানুষ, বয়স ৭৫ ছাড়িয়ে গেছে। তিনি কবরস্থানের পাশের ছোট্ট একটা জমিতে থাকতেন। একা মানুষ, স্ত্রী মারা গেছেন বছর ১০ আগে, ছেলেমেয়েরা শহরে চলে গেছে। বৃদ্ধ বয়সে তিনি একাই থাকতেন সেই ঘরে। নভেম্বরের এক সন্ধ্যায় করিম চাচা আমার বাবার কাছে এলেন। অনেক দিন পর এলেন, চেহারা বিবর্ণ। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাই? করিম চাচা বললেন, গতরাতে কিছু একটা হয়েছে, ঘুমাতে পারিনি। বাবা বললেন, কি হয়েছে? করিম চাচা বললেন, রাত ১২টার পর
বাঁশবাগানের ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। বাবা বললেন, কান্না? কে কাঁদছিল? করিম চাচা বললেন, সেটাই বুঝতে পারিনি, কিন্তু শব্দটা স্পষ্ট, একজন মানুষের কান্না, মেয়ে মানুষের মতো। আর শব্দটা ভেতর থেকে আসছিল, বাইরে থেকে নয়। বাবা বললেন, হয়তো কোনো শেয়াল বা পাখির শব্দ। করিম চাচা বললেন, শেয়ালের শব্দ চিনি, পাখির শব্দ চিনি, এটা সেরকম ছিল না। তখন বাবা বিষয়টাকে হয়তো তেমন গুরুত্ব দেননি, কিন্তু পরের রাতে আমি নিজেই শুনলাম। রাত তখন প্রায় 1টা, আমি জেগেছিলাম, পরের দিন ক্লাসের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু না, কারণ বাতাসের শব্দের একটা ছন্দ থাকে, এটা অন্যরকম। কান পেতে শুনলাম একটা কান্নার শব্দ, নিচু কিন্তু স্পষ্ট, পশ্চিম দিক থেকে আসছে, মানে বাঁশবাগানের দিক থেকে। আমি জানালা বন্ধ করলাম, কিন্তু শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে বন্ধ জানালার মধ্য দিয়েও শুনতে পাচ্ছিলাম। মিনিট 15 ছিল, তারপর থামল। পরের দিন সকালে গ্রামে কথা উঠল। আমি জানলাম আমি একা শুনিনি, করিম চাচাও শুনেছেন, পাশের বাড়ির রহিম ভাই শুনেছেন, তার স্ত্রীও শুনেছেন। সবার একই কথা, বাঁশবাগান থেকে কান্নার শব্দ, রাত 1টার দিকে, একজন মহিলার কান্না। গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কেউ বলল হয়তো কোনো মহিলা রাতে সেখানে কাঁদতে গেছেন, কেউ বলল হয়তো কোনো সমস্যা আছে, কোনো মহিলা বিপদে পড়েছেন। কিন্তু দিনের বেলা কেউ বাঁশবাগান দেখতে গেল না, কারণ প্রতিটা মানুষের মনেই একটা ভয় কাজ করছিল, যা মুখে প্রকাশ করা হচ্ছিল না। সে রাতেও শব্দ এলো, আর পরের রাতেও এলো। তৃতীয় রাতের শব্দটা একটু বেশি তীব্র ছিল, এবং এবার মনে হলো শুধু কান্না নয়, কেউ যেন ডাকছে, কাউকে ডাকছে। চতুর্থ দিন সকালে গ্রামের মসজিদে আলোচনা হলো। বয়স্ক মানুষেরা বললেন, দিনের বেলা একজন দল বেঁধে বাঁশবাগান দেখতে যাওয়া দরকার। রাতের শব্দের রহস্য বুঝতে হলে আগে জায়গাটা দেখতে হবে। সেদিন দুপুরে 7 জন মানুষ গেল বাঁশবাগানে, আমিও ছিলাম তাদের মধ্যে। সাথে ছিলেন রহিম ভাই, গ্রামের চৌধুরী সাহেব, আর আরও 3-4 জন। বাঁশবাগানের ভিতরে ঢুকলাম। দিনের বেলা বাঁশবাগানে ঢুকলে কেমন লাগে সেটা বলি। বাইরে রোদ ঝলমল করছে, কিন্তু বাগানের ভেতরে আলো কম। বাঁশের পাতার ফাঁক দিয়ে আলো আসছে, কিন্তু মাটিতে পড়ছে না ঠিকমতো। একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে ভেতরে। আর একটা গন্ধ, মাটির গন্ধ, আর কিছু একটা পচা ফুলের মতো। কিন্তু বাঁশবাগানে ফুল নেই। আমরা ভেতরে ঢুকলাম একে অপরের কাছাকাছি থেকে। বাগানের মাঝখানে গিয়ে দেখলাম একটা জায়গায় বাঁশগুলো একটু ফাঁকা, সেখানে একটু জায়গা আছে, মাটিটা একটু নরম। চৌধুরী সাহেব সেই নরম মাটির দিকে এগোলেন, তারপর থামলেন, বললেন, দেখো। আমরা কাছে গেলাম। মাটিতে একটা গোলাকার দাগ, যেন কেউ কিছু একটা টেনে সরিয়েছে, আর সেই দাগের পাশে কিছু আতপোড়া মোমবাতির টুকরো। মোমবাতির টুকরো বাঁশবাগানের মাঝখানে। কেউ মোমবাতি জ্বালিয়েছে এখানে, এবং সম্প্রতি, কারণ মোমবাতির মোম এখনো তাজা, পচেনি। রহিম ভাই বললেন, কেউ এখানে আসে রাতে। আমরা চারদিক দেখলাম। বাঁশবাগানের ভেতরে পথ বোঝার উপায় নেই, কিন্তু একটু খেয়াল করলে দেখা যাচ্ছে মাটিতে কিছু জায়গায় ঘাস নেই, যেন নিয়মিত পায়ে চাপা পড়েছে। কেউ নিয়মিতই বাগানে আসে রাতে, কিন্তু গ্রামের কেউ আসে না এই বাগানে, বিশেষ করে রাতে। তাহলে কে? সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল পরের রাতে। সেদিন রাতে গ্রামের কয়েকজন যুবক সিদ্ধান্ত নিল কান্নার শব্দের উৎস খোঁজা দরকার। রাত 12টার পর তারা বাঁশবাগানের বাইরে গিয়ে অপেক্ষা করবে। যদি শব্দ আসে তাহলে দেখবে কোথা থেকে আসছে। এই দলে ছিল 4 জন, জাবেদ, মুকেশ, সালিম আর হারুন। আমি যাইনি, কিন্তু পরের দিন সকালে জাবেদ আমার কাছে এলো। চেহারা পাল্টে গেছে, রাতের মধ্যে যেন বছর 5 বড় হয়ে গেছে। সে বলল যা দেখেছে। রাত 12টার একটু পরে শব্দ এলো, সেই কান্নার শব্দ, বাঁশবাগানের ভেতর থেকে। 4 জন বাগানের বাইরে অপেক্ষা করছিল। শব্দটা এলে হারুন বলল, আমি ভেতরে যাব, দেখব। জাবেদ বলল, একা যাবি না? হারুন বলল, টর্চ আছে, ভয় নেই। জাবেদ, সালিম, মুকেশ বাইরে থাকল। হারুন একা ঢুকে গেল বাগানের ভেতরে। প্রথম কয়েক মিনিট ঠিকঠাক ছিল। হারুনের টর্চের আলো বাগানের ভেতরে দেখা যাচ্ছিল,
তারপর আলোটা একটু থামল, মানে হারুন কোথাও দাঁড়িয়েছে। তারপর টর্চের আলো নিভে গেল। জাবেদ ডাকল, হারুন? কোনো জবাব নেই। আবার ডাকল, হারুন, কি হয়েছে? কোনো জবাব নেই। মুকেশ বলল, ভেতরে যাই। তিনজন একসাথে ঢুকল। টর্চ জেলে এগোলো সেই দিকে যেদিকে হারুনের আলো গিয়েছিল। মাঝখানের সেই ফাঁকা জায়গায় গিয়ে দেখল হারুন মাটিতে বসে আছে, চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য, মুখ থেকে কোনো শব্দ নেই। জাবেদ তার কাঁধ ধরল। হারুন, কি হয়েছে? হারুন সাড়া দিল না। তাকে টেনে তোলার চেষ্টা করল জাবেদ। হারুনের শরীর শক্ত হয়ে গেছে, পাথরের মতো, নড়ানো যাচ্ছে না। সালিম বলল, বাইরে নিয়ে যেতে হবে। তিনজন মিলে হারুনকে টেনে টুনে বাইরে নিয়ে এলো, বাগানের বাইরে। বাগানের বাইরে আসতেই হারুনের শরীর একটু নরম হলো। সে নড়ল, একটু কাশল, তারপর চোখ ঘুরিয়ে তাকালো। জাবেদ বলল, কি দেখলি? কি হলো? হারুন বলল, একটা মেয়ে। জাবেদ বলল, কোথায়? হারুন বলল, বাগানের ভেতরে, মোমবাতি জ্বালিয়ে বসেছিল। আমাকে দেখে মুখ তুলল। তারপর? হারুন থামল কয়েক মুহূর্ত, তারপর বলল, তার মুখ ছিল না। মানে? মুখের জায়গাটা ছিল, কিন্তু মুখ নেই, শুধু অন্ধকার। জাবেদ বলতে গেলে এইটুকু পর্যন্ত বলেছিল, তারপর থেমে গেল। বলল, বাকিটা বলতে পারবো না, মনে হচ্ছে যদি বলি সে শুনবে। পরের দিন থেকে হারুনের আচরণ পাল্টে গেল। সে কথা কম বলতে শুরু করল, খাওয়া দাওয়া কমে গেল, রাতে ঘুমায় না, উঠে উঠে বসে থাকে, আর বারবার জানালার দিকে তাকায়। তার মা আমার মায়ের কাছে এলেন, বললেন, হারুনের কি হয়েছে বুঝতে পারছি না। আমি গেলাম হারুনের কাছে। সে তখন ঘরে বসে, চোখ একটু নামানো, আমাকে দেখে সামান্য হাসল। আমি বললাম, কেমন আছিস? বলল, ঠিক আছি। আমি বললাম, সে রাতে কি হয়েছিল? হারুন বলল, কিছু না, একটু ঘাবড়ে গিয়েছিলাম। আমি বললাম, জাবেদ বলল মুখ ছিল না। হারুন কিছু বলল না, শুধু জানালার দিকে তাকালো। আমি বললাম, হারুন, কি দেখেছিলি বল। হারুন আস্তে করে বলল, সেই মেয়েটা, সে শুধু আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তার মুখে চোখ ছিল না, নাক ছিল না, মুখ ছিল না, শুধু একটা মসৃণ মুখের মতো জায়গা। আর সেই জায়গা থেকে একটা শব্দ আসছিল, যেন ভেতর থেকে কেউ কাঁদছে। তারপর? হারুন বলল, তারপর মনে নেই, পরে দেখি বাইরে আছি। সেই রাত থেকে হারুনের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে ঘর থেকে বেরোয় না, কথা বলে না, খায় না, আর মাঝে মাঝে বিড়বিড় করে এমন কিছু বলে যা কেউ বুঝতে পারে না। আর সেই শব্দ, বাঁশবাগান থেকে কান্নার শব্দ, সেটা বন্ধ হয়নি, প্রতি রাতেই আসছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই সময়ে সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল। রাত 2টার দিকে গ্রামের রহিম ভাই উঠে পানি খেতে গেলেন। রান্নাঘরে গিয়ে পানি নিলেন, তারপর ফেরার পথে জানালার পাশ দিয়ে যাচ্ছিলেন। জানালায় একটু থামলেন, বাইরে তাকালেন। বাঁশবাগানের দিকে একটা আলো। তিনি প্রথমে ভাবলেন জোনাকি পোকা, কিন্তু না, আলোটা স্থির, একটা বিন্দুর মতো। তিনি আলো ভালো করে দেখলেন। আলোটার পাশে একটা অবয়ব, সাদা পোশাক পরা, বাঁশবাগানের প্রান্তে দাঁড়িয়ে। অবয়বটা গ্রামের দিকে তাকিয়ে আছে। রহিম ভাই ভাবলেন হয়তো কোনো মানুষ, কিন্তু রাত 2টায় কবরস্থানের পাশের বাঁশবাগানের ধারে কেউ দাঁড়ায় না। তিনি স্ত্রীকে ডাকলেন, এসো দেখো। স্ত্রী এলেন, তাকালেন, তিনিও দেখলেন সেই অবয়ব। কিছুক্ষণ পর অবয়বটা সরে গেল, বাঁশবাগানের ভেতরে ঢুকে গেল। পরের দিন সকালে তারা এসে আমাকে বললেন, আমি শুনলাম। তখনই সিদ্ধান্ত নিলাম এ বিষয়ে আর দেরি করা ঠিক হবে না। গ্রামের মানুষ ভয় পাচ্ছে, হারুন অসুস্থ হয়ে পড়েছে, কিছু একটা করতে হবে। আমি গেলাম আমাদের গ্রামের পাশের শহরে একজন মানুষের কাছে। তার নাম জাফর সাহেব। অনেকে বলেন তিনি এই ধরনের বিষয় বোঝেন। জাফর সাহেব শুনলেন, তারপর বললেন, তোমার গ্রামের কবরস্থানে কোনো পুরনো কবর আছে যেটার হিসেব নেই? মানে কার কবর কেউ জানে না? আমি ভাবলাম, বললাম, আছে, বাঁশবাগানের কাছেই কয়েকটা পুরনো কবর আছে, অনেক পুরনো, কার কবর কেউ জানে না। জাফর সাহেব বললেন,
সেই পুরনো কবরগুলো থেকেই সমস্যা হচ্ছে। পুরনো কবর, যাদের কথা কেউ মনে রাখে না, যাদের কবরে কেউ দোয়া পড়তে যায় না, তারা মাঝে মাঝে এভাবে নিজেদের জানান দেয়। আমি বললাম, কিন্তু আমরা কি করব? জাফর সাহেব বললেন, সেই পুরনো কবরগুলোতে গিয়ে দোয়া পড়তে হবে, সূরা পড়তে হবে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। আর কেউ যদি তাদের কথা মনে রাখে, তাদের জন্য দোয়া করে, তাহলে তারা শান্ত হয়। আমি বললাম, আর হারুনের বিষয়? জাফর সাহেব বললেন, হারুন যা দেখেছে সেটা তাকে ভয় পাইয়ে দিয়েছে। ভয়ের কারণে সে একটু আতঙ্কে আছে। সে ঠিক হয়ে যাবে যদি আসল সমস্যা সমাধান হয়। পরের দিন শুক্রবার, জুমার নামাজের পর আমরা কয়েকজন মিলে গেলাম সেই পুরনো কবরগুলোর কাছে। বাঁশবাগানের পাশে কবরস্থানের কোণে 5টা পুরনো কবর। পাথরের ফলক নেই বা থাকলেও ভেঙে গেছে। কেউ কবে মারা গেছেন বোঝার উপায় নেই। আমরা সেই কবরগুলোর পাশে দাঁড়ালাম। গ্রামের ইমাম সাহেব সূরা পড়লেন, দোয়া করলেন তাদের জন্য, যাদের নাম আমরা জানি না, পরিচয় জানি না, কিন্তু এই মাটিতে তারা শুয়ে আছেন, তাদের আত্মার শান্তির জন্য। সেই দোয়া পড়া শেষ হওয়ার পরে বাঁশবাগানের ভেতরে হঠাৎ একটা হাওয়া বইল। বাঁশের পাতা একসাথে নড়ে উঠল, তারপর শান্ত হল। সেই রাতে কান্নার শব্দ এলো না, পরের রাতেও না। হারুন 3 দিনের মধ্যে কথা বলতে শুরু করল, 1 সপ্তাহের মধ্যে খাওয়া দাওয়া ফিরে পেল। কিন্তু তারপরেও ঘটনা পুরোপুরি শেষ হয়নি। মাস 2 পরে একদিন রাতে গ্রামের এক বাচ্চা ছেলে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। রাত তখন প্রায় 11টা। বাচ্চার মা ঘুমিয়ে পড়েছিলেন। সে কখন বের হয়ে গেছে টের পাননি। বাচ্চার নাম আরমান, বয়স 8। ঘুমের মধ্যে উঠে বের হয়ে গেছে এটা পরে বোঝা গেছে। রাত 12টায় মা ঘুম থেকে উঠে দেখেন আরমান নেই। তখন চিৎকার শুরু হলো, গ্রাম জেগে উঠল, সবাই খুঁজতে বের হলো। আধ ঘন্টা খোঁজার পর আরমানকে পাওয়া গেল বাঁশবাগানের প্রান্তে। সে দাঁড়িয়ে আছে মাঝরাতে, ঘুমের পোশাকে, খালি পায়ে, চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য। তাকে ডাকলে সাড়া দিচ্ছিল না। আমি গেলাম, তার কাঁধে হাত দিলাম। সে ঘুরল, কিন্তু চোখ স্বাভাবিক নয়। আমি বললাম, আরমান চলো বাড়ি। সে বলল একটা কথা, খুব শান্ত বলায়, ঘুমের মতো, ভেতরে কেউ ডাকছে। আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। আমি তাকে জোর করে ধরে নিয়ে চলে এলাম। আরমানকে বাড়ি নিয়ে আসার পরে সে ধীরে ধীরে স্বাভাবিক হলো। পরের দিন সকালে সে কিছু মনে করতে পারল না, কিন্তু গ্রামে আতঙ্ক আরও বাড়ল। এবার আর দোয়া কালাম যথেষ্ট নয় বলে মনে হলো। জাফর সাহেবের কাছে আবার গেলাম, তাকে আরমানের কথা বললাম। জাফর সাহেব বললেন, এই কবরগুলোর পাশে যে বাঁশবাগান, সেই বাগানে এখন কোনো অশান্ত আত্মা আছে। সে মানুষকে কাছে টানছে, বিশেষ করে বাচ্চাদের, কারণ বাচ্চাদের মন বেশি সংবেদনশীল। এটা বন্ধ করতে হলে বাঁশবাগানের ভেতরে যা পড়ে আছে, মোমবাতির অবশিষ্ট, যা কেউ সেখানে রেখে গেছে, সেটা সরাতে হবে, আর সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেউ রেখে গেছে মানে? কেউ ইচ্ছে করে করেছে? জাফর সাহেব বললেন, হয়তো কেউ কোনো উদ্দেশ্যে ওই জায়গায় কিছু করে গেছে, যার কারণে অশান্তি তৈরি হয়েছে। পরের দিন দুপুরে ইমাম সাহেব সহ আমরা কয়েকজন বাঁশবাগানে ঢুকলাম। সেই মাঝখানের ফাঁকা জায়গায় গেলাম। সেখানে এখনো আধ পোড়া মোমবাতির টুকরো, কিন্তু এবার দেখলাম আরও কিছু। মাটিতে কিছু চিহ্ন, যেন আঙুল দিয়ে মাটিতে আঁকা, বৃত্ত, বৃত্তের মধ্যে কিছু আঁকা। ইমাম সাহেব সেই জায়গায় দোয়া পড়লেন। মোমবাতির টুকরোগুলো সরিয়ে নেওয়া হলো, মাটিতে আঁকা চিহ্নগুলো মুছে দেওয়া হলো। ইমাম সাহেব বললেন, এখানে কেউ কোনো আচার করে গেছে। এই আচারের কারণে অশান্তি তৈরি হয়েছিল। সেদিন থেকে কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। হারুন ধীরে ধীরে সম্পূর্ণ ঠিক হয়ে গেল। আরমান আর রাতে উঠে বের হয়নি। কিন্তু নওশাদ একটা কথা বলেছিলেন, যেটা আমার মাথায় আটকে আছে। তিনি বলেছিলেন, যে মোমবাতির টুকরোগুলো বাঁশবাগানে পাওয়া গিয়েছিল, সেগুলো সরানোর পরে আমি লক্ষ্য করলাম সেগুলো ঠিক একই ধরনের মোমবাতি, যা আগে দোকানে একবার বিক্রি হয়েছিল, কালো মোমবাতি। আমাদের গ্রামে বা আশেপাশে এই ধরনের মোমবাতি কেউ ব্যবহার করে না। কেউ বাইরে থেকে এনে এই কাজ করে গেছে। কে সেই কাজ করে গেছে আজ পর্যন্ত জানা যায়নি, কিন্তু এইটুকু জানা গেছে, বাঁশবাগানে যে কান্নার শব্দ আসত, সেই কান্না শুধু প্রাকৃতিক কারণে আসেনি,
কেউ ইচ্ছে করে কিছু এনে দিয়ে গেছিল, আর সেই কিছু চলে গেছে, কিন্তু সম্পূর্ণ যায়নি। কারণ নওশাদ জানিয়েছেন এখনও মাঝে মাঝে, মাসে একবার হয়তো, গভীর রাতে বাঁশবাগান থেকে একটা শব্দ আসে। এবার কান্নার শব্দ নয়, শুধু বাঁশের ফাঁকে ফাঁকে বাতাস, কিন্তু সেই বাতাসের ভেতরে খুব আস্তে, খুব ক্ষীণ, যেন কেউ একটাই শব্দ বলছে বারবার। সেই শব্দটা কি নওশাদ বলেননি, শুধু বলেছেন শোনা যায় কিন্তু মনে রাখতে চাই না। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 144-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। হরিয়ানার সেই পুরনো হাভেলিতে কিছু তরুণ মোমবাতি জ্বালিয়ে ডেকেছিল, আর যা এলো তা তাদের হাতে দাগ রেখে গেল, ছায়া রেখে গেল ঘরের কোণে, আর একটা প্রশ্ন রেখে গেল, যাকে একবার ডাকা হয় সে কি সত্যি ফিরে যায়? আর পাঞ্জাবের সেই বাঁশবাগানে প্রতি রাতে কান্নার শব্দ আসত, আর যে সেই শব্দের উৎস খুঁজতে গেল সে ফিরে এলো বটে, কিন্তু যা দেখেছিল তা মনে রেখেছে নীরবে। কারণ কিছু কিছু জিনিস দেখার পরে বলা যায় না, বললে মনে হয় সে শুনবে। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কিছু জায়গা আছে, কিছু সময় আছে যেখানে আমাদের না যাওয়াই ভালো। মোমবাতি জ্বালিয়ে অজানাকে ডাকা, পুরনো কবরস্থানের পাশের অন্ধকার বাঁশবাগানে রাতে যাওয়া, এগুলো সাহসের কাজ নয়, এগুলো এমন দরজা খোলার চেষ্টা যার ওপাশে কি আছে তা আমরা জানি না। আর সেই দরজা একবার খুলে গেলে বন্ধ করা সহজ হয় না। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল oshoriri@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা পুরনো হাভেলি বা বাঁশবাগানে যাবেন না, মোমবাতি জ্বালিয়ে কাউকে ডাকবেন না। আর যদি গভীর রাতে বাঁশের ফাঁকে ফাঁকে বাতাসের শব্দের মধ্যে কোনো কণ্ঠ শুনতে পান, কান দেবেন না, কারণ সে হয়তো নাম ধরে ডাকছে, আপনার নাম। আল্লাহ হাফেজ।